হজ ফ্লাইট শুরু, 418 যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের ঢাকা ত্যাগ। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও স্বাভাবিক হয়নি জনজীবন, ব্রহ্মপুত্রের ভাঙনে গাইবান্ধার কামারজানি বন্দর। মৎস্য খাতে নতুন সম্ভাবনা, ব্লু ইকোনমি, বিশ্ববাজারে অর্থনীতির ভিত শক্ত করা এখন সময়ের ব্যাপার বলছেন বিশ্লেষকরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। সাথে আছি রীতা চৌধুরী। সংবাদে আরও থাকছে, প্রিন্সেস ডায়ানার স্মৃতিকথা নিয়ে মুক্তি পাচ্ছে এবার নতুন প্রামাণ্যচিত্র ডায়ানা আওয়ার মাদার। নির্ধারিত সময়ে শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট। সকাল 7:55 418 জন হজ যাত্রীকে নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট BG1011। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে হজ ফ্লাইটের শুভ উদ্বোধন করেন ও হজ যাত্রীদের বিদায় জানান। এছাড়া আজ দুপুর 1:55 419 জন, সন্ধ্যা 7:55 419 জন জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। বাংলাদেশ থেকে এবছর 1,27,198 জন হজযাত্রী সৌদি আরব যাবেন। দেশের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হলেও স্বাভাবিক হয়নি দুর্গত এলাকার জনজীবন। ব্রহ্মপুত্র নদীর ভাঙনের কবলে গাইবান্ধার কামারজানি বন্দরসহ আশেপাশের কয়েকটি গ্রাম। বাঁধ মেরামত কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে। এদিকে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও বিপদসীমার উপরে কুশিয়ারা নদীর পানি। প্রতিনিধিদের সহায়তায় ফারজানা শ্রাবন্ত রিপোর্ট। ব্রহ্মপুত্রের প্রবল তোড়ে নদীগর্ভে বিলীন হয়ে গেছে গাইবান্ধার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামের অধিকাংশ ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বাঁধের মেরামত কাজের অর্থ লুটের। স্থানীয়রা জানান, তড়িঘড়ি করে বাঁশ, সিনথেটিক বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু কোটি টাকার জিও ব্যাগ ও বাঁশের খুঁটি চাটাই দিয়ে ভাঙন রোধ তো দূরের কথা, স্রোতে ভেসে গেছে 5 দিন পরেই। নদী ভাঙন তো রোধ হচ্ছে না, নদী দৈনন্দিন ভাঙে যাচ্ছে। এখন বাঁধ থেকে মাত্র 20 হাত ফাঁকে আছে নদী। বাসগুলো মনে করেন যখন গাচ্ছে 5 দিনও যায়নি। যে বাসগুলো পাইলিং করছিল, মনে করেন যেটা মনে করেন 15-20 ফুট লাগবে, সেটা পাইলিং করে নাই, ওটা টেকে নেই। দুর্নীতি আর অনিয়মের কথা অস্বীকার করে নির্বাহী প্রকৌশলী জানান, অনিয়ম নয় বরং অতিরিক্ত পানির চাপে ভাঙন ঠেকানো যায়নি। যতটুকু পেনিট্রেট হওয়ার কথা ততটুকুই করা হয়েছে। তো এরপরেও যদি স্কাওয়ারটা যদি আমাদের পেনিট্রেশন যে ডেপথ আছে সেটাকে অতিক্রম করে গেলে আসলে সেটাকে টিকিয়ে রাখা কঠিন। জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, বকশীগঞ্জ ও সরিষাবাড়িতে 7,073 হেক্টর জমির ফসল তলিয়ে যায় পানিতে। এছাড়া অধিকাংশ বীজতলা নষ্ট হওয়ায় বিপাকে কৃষক। এদিকে পানি পুরোপুরি না নামায় এখনো বন্ধ রয়েছে বিভিন্ন উপজেলায় 125টি শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল বন্ধ, লেখাপড়া ক্ষতি হচ্ছে, লেখাপড়া করতে পারি না। কুশিয়ারার পানি ওঠানামা করায় মৌলভীবাজারে বন্যার উন্নতিও হচ্ছে ধীরে ধীরে, তবে বেড়েছে পানিবাহিত বিভিন্ন রোগবালাই। এখন তো আমরা চলাফেরার সমস্যা, বাড়ি করতে বাড়িতে পারি না, গরু পানি, খরুর বাড়ির পানি। দুর্গত এলাকার মানুষকে বিশুদ্ধ পানি ও খাবার সহ সব ধরনের সহায়তা দিচ্ছে প্রশাসন। বাড়ি বাড়ি গিয়ে পানিবন্দী মানুষদেরকে আমরা ত্রাণ পৌঁছে দিচ্ছি, পাশাপাশি মেডিকেল টিম কাজ করছে। এদিকে দীর্ঘস্থায়ী এ বন্যায় এখনো দুর্ভোগ পোহাচ্ছেন পানিবন্দী প্রায় 2.5 লাখ মানুষ। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন। 2016-2017 অর্থ বছরে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে 4,287 কোটি টাকা আয় করেছে বাংলাদেশ। এ খাতে নতুন সম্ভাবনায় যুক্ত হয়েছে ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি। ভারত ও মিয়ানমারের সঙ্গে বিরোধ নিষ্পত্তি হওয়ায় বেড়েছে বাংলাদেশের অর্থনৈতিক সামুদ্রিক সীমানা। বিশ্লেষকদের মতে, সামুদ্রিক মাছ রপ্তানি করে বিশ্ববাজারে অর্থনীতির ভিত শক্ত করা এখন সময়ের ব্যাপার। মৎস্য খাতের সাফল্য সম্ভাবনা নিয়ে আকবর হোসেন সুমনের ধারাবাহিক প্রতিবেদনে আছে দ্বিতীয় পর্ব। দেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী মৎস্য খাতের অবদান জিডিপির 3.61% এবং কৃষিজ জিডিপির 1/4। সামুদ্রিক মৎস্য সম্পদের টেকসই উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে বিজ্ঞানভিত্তিক মৎস্য ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। এতে সমৃদ্ধ হবে সমুদ্রকেন্দ্রিক অর্থনীতি।
এশিয়ার দেশগুলোতে বৃদ্ধি পেয়েছে পাঙ্গাস ও তেলাপিয়া মাছের চাহিদা। ভিয়েতনামের পাঙ্গাস রপ্তানি $1.5 বিলিয়ন ও চীনের তেলাপিয়া রপ্তানি $1 বিলিয়ন ছাড়িয়েছে। অপরদিকে বাংলাদেশ স্বাদুপানির মাছ উৎপাদনে চতুর্থ স্থানে থাকলেও পিছিয়ে আছে রপ্তানিতে। বিশ্লেষকরা বলছেন, সমুদ্র সীমা বেড়ে যাওয়ায় মাছ আহরণ ও রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আমরা বঙ্গোপসাগরে একটা বিশাল জলরাশি আমাদের হস্তগত হয়েছে, যার পরিমাণ প্রায় 1,18,813 বর্গ কিলোমিটার। এই সমুদ্রে রয়েছে প্রচুর মৎস্য সম্পদ, যা আমরা যদি আহরণ করতে পারি তাহলে পরে আমাদের দেশের অর্থনীতিতে একটা বিরাট সম্ভাবনার দ্বার খুলে যাবে। শৈবাল আর কাঁকড়া সহ সামুদ্রিক বিভিন্ন প্রজাতির অর্থনৈতিক গুরুত্ব রয়েছে বিশ্ববাজারে। সমুদ্রের শৈবালের উপর আমরা 63টার মতো স্পিসিস আমরা আইডেন্টিফিকেশন করতে পেরেছি। অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত এই 6 মাস এই সমস্ত সামুদ্রিক শৈবাল, অর্থনৈতিক সামুদ্রিক শৈবাল উৎপন্ন হয়। গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণের পর্যাপ্ত দক্ষতা না থাকায় ব্যক্তি খাতকে অনুমোদন দিয়েছে সরকার, কিন্তু আশানুরূপ ফল না পাওয়ায় সরকারকেই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিতে হচ্ছে। গভীর সমুদ্রে বিশেষ করে টুনা জাতীয় মাছ আহরণে আমাদের একেবারেই দক্ষতা নেই। গত বছর আমরা 4টা কোয়ালিফাইড পিটিশন পাই এবং তাদেরকে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো কার্যকর উদ্যোগ দেখাতে পেরেছেন বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে না। সেই জন্য আমরা দ্বিতীয়বার আবার টেন্ডার করেছি। বাংলাদেশের সমুদ্র সীমানায় 475 প্রজাতির মাছ রয়েছে। অর্থনৈতিক সুফল পেতে প্রয়োজন সুষ্ঠু ব্যবস্থাপনা আর পরিকল্পনা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নড়াইলে যৌতুকের দাবিতে গৃহবধূকে ঘরে আটকে রেখে নির্যাতন, পুলিশ কর্মকর্তার স্বামীর বিরুদ্ধে মামলা। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাশের হার 68.91%। জিপিএ 5 পেয়েছেন 37,726 জন। তবে গতবারের চেয়ে পাশের হার ও জিপিএ 5 দুটোই কমেছে। নতুন পদ্ধতিতে পরীক্ষার খাতা মূল্যায়ন করায় ফলাফলে তারতম্য বলে মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সহকর্মীদের সহায়তায় স্মৃতি মণ্ডলের রিপোর্ট। পরীক্ষা শেষে 59 দিনের মধ্যেই প্রকাশ করা হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এরপরই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাফল্যের উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। 10টি শিক্ষা বোর্ডের অধীনে গড় পাশের হার 68.91%। গতবার এ হার ছিল 74.70%। জিপিএ 5 পেয়েছেন 37,726 জন। এবার পাশের হার ও জিপিএ 5 দুটোই কমেছে। শিক্ষামন্ত্রী সচিবালয়ের সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন। গতবার পাশ করেছিল 8,99,150 জন, অর্থাৎ 97,439 জন কমেছে। আর পাশের হার এই বছর হয়েছে 68.91%। এটা কমেছে। 8টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষায় গড় পাশের হার 66.84%। আর জিপিএ 5 পেয়েছেন 33,242 জন। অন্যদিকে মাদ্রাসা বোর্ডে পাশের হার 77.2%। জিপিএ 5 পেয়েছেন 1,815 জন। কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 81.33%। জিপিএ 5 পেয়েছেন 2,669 জন। পরীক্ষার্থীর অংশগ্রহণ ছিল 9,64,938 জন, যে সংখ্যাটা গত বছর ছিল 10,07,053 জন। শতভাগ শিক্ষার্থী পাশের প্রতিষ্ঠান এবার 532টি, যা গতবারের থেকে কমেছে 316টি। অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। শিক্ষামন্ত্রী জানান, পাশের হার বৃদ্ধি নয়, বরং শিক্ষার গুণগত মান বাড়ানোর প্রতি জোর দিয়েছে সরকার। নিয়মিত একটা উন্নয়নের প্রচেষ্টা আমাদের রাখতে হবে, আরো গুণগত মান বাড়াইতে হবে। শিক্ষার যেমন তেমনি মূল্যায়নেরও বাড়াইতে হবে। পাশের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে থাকলেও জিপিএ 5 প্রাপ্তদের মধ্যে দেখা গেছে উল্টো চিত্র। এগিয়ে আছে ছেলেরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার 24 থেকে 30 জুলাই ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা উচ্ছ্বাসে মেতে ওঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। ভালো ফলাফল করায় নেচে গিয়ে আনন্দ উৎসব করে তারা। তবে স্বনামধন্য অনেক প্রতিষ্ঠানই এবার অর্জন করতে পারেনি শতভাগ পাশের হার। মাহমুদ হাসানের সহায়তায় প্রণব চক্রবর্তী রিপোর্ট। এ যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস।
জীবনের বড় আরেকটি ধাপ পেরুলো এই শিক্ষার্থীরা। তাই তো এই আনন্দ ধরে রাখার নয়, নোটিশ বোর্ডে ফলাফল টাঙানোর পরই উল্লাসে ফেটে পড়ে সবাই। স্যারদের প্রচেষ্টার কারণে আছে আমরা এই অবস্থানে আসতে পারছি। এক্সেপ্ট করেছিলাম যে পাবো, সেটা পেয়ে গেছি। এখন বুঝাতে পারবো না যে কতটা ভালো লাগছে। 33,000-এর মধ্যে আসতে পেরেছি, এটাই বেশি। অনেক ভালো লাগতেছে, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। সন্তানের ভালো ফলাফলে গর্বিত অভিভাবকরাও। খুব ভালো লাগছে, এতটা অনেক আনন্দ লাগতেছে। আলহামদুলিল্লাহ ওজিপি 5 পাইছে, আমি সন্তুষ্ট। রাজধানীতে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় থাকা কলেজগুলোর পাশের হার 99% পেরিয়েছে। ভিকারুননিসা কলেজে পাশের হার 99.62%, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে 99.24%, সিটি কলেজে 99.42% ও হলিক্রস স্কুল অ্যান্ড কলেজে পাশের হার 99.50%। জিপিএর সংখ্যা আরও কমার্সে কিছুটা বেশি হতো, তবে অবশ্যই আরও বেশি ভালো লাগতো। তারপরেও ছাত্রছাত্রীদের এই রেজাল্ট নিশ্চয়ই আমাদেরকে খুশি করেছে। স্বনামধন্য এসব কলেজগুলোই অর্জন করতে পারেনি শতভাগ পাশের হার। কমেছে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। তবে 134 জন পরীক্ষা দিয়ে শতভাগ পাশ করেছে হামদর্দ পাবলিক কলেজ। সারা দেশে 532টি প্রতিষ্ঠান শতভাগ পাশের সাফল্য অর্জন করেছে। প্রাইভেট পড়ানো ছাড়াই আমাদের শিক্ষার্থীরা ভালো করছে। জীবনের গুরুত্বপূর্ণ সোপান কলেজের গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষার অপেক্ষায় থাকা এসব শিক্ষার্থীর জন্য শুভকামনা জানিয়েছেন সবাই। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নড়াইলে 10 লাখ টাকা যৌতুকের দাবিতে এক গৃহবধূকে 3 দিন ধরে ঘরে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। মারধর করা হয়েছে তার 3 বছরের শিশু সন্তানকেও। আর এমন নির্যাতনের অভিযোগে পুলিশ কর্মকর্তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন গৃহবধূ। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 4.5 বছর আগে লোহাগড়ার দিঘলিয়া এলাকার ফাতেমা বেগম শিলার সাথে বিয়ে হয় নড়াইলের লোহাগড়া পৌরসভার কুন্দসী এলাকার পুলিশ কর্মকর্তা সৈয়দ আলম মামুনের। বিয়ের বছর খানেক পর যৌতুকের দাবিতে শিলার উপর শুরু হয় নির্যাতন। সুদের টাকা ধার করে মেটানো হয় যৌতুকের দাবি, তবুও কপালে সুখ মেলেনি ফাতেমার। আবারও যৌতুকের জন্য চালানো হয় নির্যাতন। সে আমার 3 দিন একভাবেই মারছে। সে আমার গলাতে গলায় পাড়াইছে, মা দিছে, সেইটাই করেছে মোবাইল। আমরা আসছি আমার ছেলে আসছে, আমার স্বামী আসছে তারপর আর কি তাহলে হাসপাতালে নিয়ে। স্বজনরা জানায় খুলনার আদালতে পুলিশ ইন্সপেক্টর হিসেবে কর্মরত মামুন ছুটিতে বাড়িতে আসার পর ফাতেমার উপর অমানবিক নির্যাতন চালায়। হাসপাতালে ভর্তি গুরুতর আহত ফাতেমাকে এখনো হুমকি দিচ্ছে তার স্বামী। ও যখন প্রমোশন নেয় ওই সাব ইন্সপেক্টর থেকে, তখন আমাদের কাছে 5 লাখ টাকা চাই, 5 লাখ টাকা। পরবর্তীতে আবার এই যে প্রমোশন নেবে, মানে ও একটা থানায় যাবে জয়েন্ট করতে, আমার বাবার কাছে 10 লাখ টাকা চাই। না দেওয়ার পরে বলে কি যে তুই যে ভাগে যে জমি পাবি সেই জমি বিক্রি করে এনে। সারা গায়ের চিহ্ন তা দেখানোর মতো, কোনো পুরুষ জাতিকে দেখানোর মতো না, তার শরীর খুলে আমরা দেখেছি, তা সহ্য করার মতো না। এই রকমের অত্যাচার যেন মেয়ে ছেলে না করে, এইটা আমি কামনা করি। এদিকে ঘটনায় ফাতেমা বাদী হয়ে লোহাগড়া থানায় তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। চিকিৎসক জানান ফাতেমার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিশেষ করে পিছন সাইডে এটা হচ্ছে এক্সটার্নালি যেটা দেখা যাচ্ছে, ওইটুকু রিপোর্ট দেখলে বাকিটুকু বলা যাবে। ফাতেমা ও তার শিশু সন্তানের নিরাপত্তা নিশ্চিত করে ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। আম্মানে ইসরায়েলি দূতাবাসে দুর্বৃত্তদের হামলা, এক জর্ডানি নাগরিক নিহত। ইতিহাসের কাছে এসে হোঁচট খেল ভারত, চতুর্থবারের মতো নারী বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা ইংল্যান্ডের। স্বাগত আবারও সকাল 9টার 21 সংবাদে। আন্তর্জাতিক সংবাদ। জর্ডানের রাজধানী আম্মানে ইসরায়েলি দূতাবাসে দুর্বৃত্তদের হামলায় একজন নিহত ও 2 জন আহত হয়েছে। আল আকসা মসজিদে প্রবেশকে কেন্দ্র করে গেল 3 দিনের সংঘর্ষে এ পর্যন্ত প্রাণ হারালেন অন্তত 8 জন। এরই জের ধরে রোববার জর্ডানে ইসরায়েলি দূতাবাসে হামলা চালানো হয়। হামলায় 2 বেসামরিক লোক নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় দূতাবাস সংলগ্ন এলাকা বন্ধ রেখে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা নিরাপদ স্থানে সরে গেছেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
জাপানে ফুকুশিমার ক্ষতিগ্রস্ত চুল্লিতে পারমাণবিক জ্বালানির সন্ধান পেয়েছেন গবেষকরা। ক্ষতিগ্রস্ত এই কেন্দ্রের ৩ নম্বর চুল্লিতে বিপুল পরিমাণ শক্ত লাভা জাতীয় পদার্থের সন্ধান পান তারা, যা সঞ্চিত গলিত পরমাণু জ্বালানির বলে ধারণা করা হচ্ছে। এটি অনুসন্ধানে একটি রোবটের সাহায্য নেন গবেষকরা। এদিকে তেজস্ক্রিয় পদার্থ অপসারণ অভিযানে এটিকে বড় অগ্রগতি বলে মন্তব্য করেছেন তারা। ২০১১ সালে সুনামির আঘাতে ফুকুশিমা পরমাণু কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়। চেরনোবিলের পর এটাই সবচেয়ে বড় পারমাণবিক দুর্ঘটনা। এবার খেলার খবর। তীরে এসে তরি ডুবল ভারতের। নারী বিশ্বকাপ ক্রিকেটের শ্বাসরুদ্ধকর ফাইনালে ইংল্যান্ডের কাছে ৯ রানে হেরেছে তারা। ইংলিশদের দেয়া ২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে সমান তালে লড়তে থাকে ভারত। ওপেনার রাউত ও কারুর হাফ সেঞ্চুরিতে জয়ের স্বপ্নই দেখছিল মিতালির দল। তবে হরমনপ্রীত কারু ৫১ ও রাউত ৮৬ রানে সাজঘরে ফিরলে দলের হাল ধরতে পারেননি অন্যান্য ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ২১৯ রানে অল আউট হয় ভারত। ফলে ৯ রানে ম্যাচ জিতে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তুলল ইংল্যান্ড। এর আগে ব্যাট করে সিলভার হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে ২২৮ রানের স্কোর গড়ে ইংল্যান্ড। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করল রিয়াল মাদ্রিদ। পেনাল্টি শুট আউটে ম্যানচেস্টার ইউনাইটেড জয় পেল ২-১ ব্যবধানে। প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে যায় রিয়াল। প্রথমার্ধে অতিরিক্ত সময়ে মিডফিল্ডার জেসি লিঙ্গার গোল করলে ১-০ এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয়ার্ধের সমতায় ফিরে জিদানের শিষ্যরা ৬৯ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কার্লোস কাসিমির গোলে ১-১ সমতায় ফিরে রিয়াল। নির্ধারিত সময় শেষে আর গোল না হলে খেলা গড়ায় পেনাল্টিতে, আর পেনাল্টিতে রিয়ালকে ২-১ গোলে হারিয়ে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে ম্যান ইউ। শেষ করছি ডায়ানার নতুন প্রামাণ্যচিত্রের খবর দিয়ে। এবার প্রিন্সেস ডায়ানার স্মৃতিকথা নিয়ে মুক্তি পাচ্ছে নতুন প্রামাণ্যচিত্র ডায়ানা আওয়ার মাদার। প্রিন্স উইলিয়ামস ও প্রিন্স হ্যারির কণ্ঠে নতুন করে যেন মূর্ত হলেন প্রিন্সেস ডায়ানা। মাকে নিয়ে না বলা কথা প্রকাশ পেয়েছে এতে। দুর্ঘটনার কয়েক ঘন্টা আগেও মায়ের সাথে কথা হয়েছিল তাদের। ৯০ মিনিটের প্রামাণ্যচিত্রটি মুক্তি পাচ্ছে সোমবার। বিস্তারিত জানাচ্ছেন তানজিনা মিথিলা। একটি সড়ক দুর্ঘটনা থমকে দেয় ২ শিশুর জীবন। ১৯৯৭ সালের ৩১ আগস্ট ডায়ানার মৃত্যু সংবাদে কেঁপে ওঠে বাকিংহাম প্যালেস। মাকে হারান প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। ডায়ানার ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নির্মিত হয়েছে ৯০ মিনিটের প্রামাণ্যচিত্র ডায়ানা আওয়ার মাদার, হার লাইফ অ্যান্ড লিগেসি। প্রামাণ্যচিত্রে মাকে নিয়ে না বলা অনেক কথা তুলে ধরেছেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। ২০ বছর আগের ওই অভিশপ্ত রাতে দুর্ঘটনার কয়েক ঘন্টা আগেই মায়ের সাথে ফোনে কথা হয় তাদের। স্কটিশ রানীর প্যালেসে ২ ভাই তখন খেলায় মত্ত, তাই অল্প কথা বলেই রেখে দেন ফোন। আক্ষেপ করে প্রিন্স হ্যারি বলেন, যদি আরেকটু কথা হতো, যদি মায়ের প্রতি অনুভূতি প্রকাশ করতে পারতেন। দুর্ঘটনার সময় বড় রাজকুমার উইলিয়ামের বয়স ছিল ১৫ বছর আর হ্যারির ১০। এত বছর পর প্রিন্স হ্যারি ও প্রিন্স উইলিয়ামের অনুভূতিতেই নতুন করে আবির্ভূত হলেন ডায়ানা। তানজিনা মিথিলা, ২১ টেলিভিশন। এরই সাথে শেষ করছি সকাল ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। হজ ফ্লাইট শুরু, ৪১৮ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের ঢাকা ত্যাগ। বন্যা পরিস্থিতি উন্নতি হলেও স্বাভাবিক হয়নি জনজীবন, ব্রহ্মপুত্রের ভাঙনে গাইবান্ধার কামারজানি বন্দর। মৎস্য খাতে নতুন সম্ভাবনা, ব্লু ইকোনমি। বিশ্ববাজারে অর্থনীতির ভিত শক্ত করা এখন সময়ের ব্যাপার বলছেন বিশ্লেষকরা। আমাদের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ বেলা ১১টা দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।